বাতিলের মাত্র 3 দিন বাকি, সকাল শুরু হয়েছে কারখানায় আগুনের খবর দিয়ে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এ পর্যন্ত, কেউ বলছে 24, কেউ বলছে 25, 26। আহত অনেকেই মৃত্যুর সাথে লড়ছেন এবং নিখোঁজ কত সেই সংখ্যা জানবার জন্য আগুনের যে ধরনের শান্ত অবস্থা দরকার সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এখনো জ্বলছে টঙ্গীর ট্রাম্পকো কারখানা, ফয়েল তৈরির কারখানা। সেখান থেকে সরাসরি কথা বলবো সহকর্মীদের সাথে। দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামে, রাতের পর গণমাধ্যমের সংবাদের কক্ষে, যেটিকে আমরা বলি নিউজ রুম, সেখানে খবর আসে জঙ্গি বিরোধী অভিযানের। রাজধানীতে লালবাগে জঙ্গি বিরোধী অভিযানে এক জঙ্গি মারা যাওয়ার খবর এসেছে, কয়েকজন আহত ধরা পড়েছেন কেউ কেউ। এই সকল খবর নিয়ে সারাদিনে সংবাদ কক্ষের যে ব্যস্ততা, তারই একটি বিশ্লেষণ আজ থাকছে ৭১ জার্নালে। সকলকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, খবর নিয়ে এখানে আমরা কথা বলি, খবরের সাথে যুক্ত মানুষদের সংযুক্ত করি, জানবার চেষ্টা করি, খবরের সবশেষ অবস্থা আপনাদের জানাবার চেষ্টা করি। আজ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ডিবিসি সম্পাদক প্রণব সাহা। আপনাদেরও স্বাগত জানাচ্ছি এবং একই সাথে নিজেদের শোক জানাচ্ছি যারা টঙ্গী কারখানায় মারা গেছেন সকাল থেকে, এবং সমবেদনা যারা এই মুহূর্তে আহত অবস্থায় আছেন। এবং টঙ্গীর খবর দিয়ে আসলে শুরু করব, যদিও অনেক তাজা খবর লালবাগের ঘটনা এবং আজিমপুরের জঙ্গি বিরোধী অভিযান। এখনো সেখানে আছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, সেখানে যাব আমরা, কিন্তু টঙ্গী থেকেই পরিস্থিতি এবং আলোচনা শুরু করতে চাই। এবং আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে ফায়ার ব্রিগেডের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। প্রণব সাহা, আমরা যদি আলোচনাটি এভাবে শুরু করি, সকাল 6টায় যদি আগুনের ঘটনা ঘটে, 18 ঘন্টা প্রায় এখন পর্যন্ত, 6টার কিছুটা পর, তাতেও করে কিন্তু প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা পার হয়ে গেল, তাই না? এবং এখন পর্যন্ত আমরা জানি না। আপনি যেটি শুরুতেই বললেন যে আসলে আমরা সমবেদনা জানালাম না যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের, কিন্তু এখনো কিন্তু আমরা আশঙ্কা করি ভিতরে আসলে মৃতদেহ আছে কিনা। এবং যে ঘটনাগুলো ঘটেছে, শুধু আগুন না, কমপক্ষে 3টি ভবন ধসে পড়েছে। এবং তাতে আমি সারাক্ষণ আপনারা জানেন যে ডিবিসি নিউজ এখন অন এয়ারে নেই, কিন্তু আমরা টিকার দিচ্ছি এবং মহড়া করছি। তাতে করে সারাদিনই নিউজ রুমে ছিলাম এবং তাতে করে সহকর্মীদের সঙ্গে যে যোগাযোগ এবং যে ফুটেজ আমি দেখলাম, তাতে আমরা দেখছি ভবন ধসে যাচ্ছে আগুনের কারণে। এবং তারপরে দেখবেন স্যান্ডউইচের মতন অবস্থা ভবনগুলো, তার ভিতরে কত মানুষ চাপা পড়েছে এবং নিখোঁজের কথাটা কিন্তু এখন হচ্ছে। আমি সব থেকে যেটি বলি, এখন পর্যন্ত আমরা ঠিক সুনির্দিষ্টভাবে এই কারখানাটির মালিক পক্ষ বলতে যাদেরকে বোঝায় এবং যারা এটা সত্ত্বাধিকারী, তেমন দায়িত্বশীল কাউকে কিন্তু আমরা আমাদের ক্যামেরার সামনে এখন পর্যন্ত পাইনি। নিশ্চয়ই আমাদের রিপোর্টাররা, আমাদের সহকর্মীরা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা কিন্তু কেউ সামনে আসছেন না। এবং যারা বেরিয়েছেন তারা তো বেশিরভাগই আহত, তারাও সঠিক করে বলতে পারছেন না যে আসলে কত লোক কাজ করছিলেন। এবং যেটি আরেকটু দুঃখজনক যে যারা বেরিয়ে এসেছে তারা সবাই বলেছে যে আজকে তাদের শেষ দিন কাজের ছিল। এবং আপনি আহাজারি দেখেছি আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে অনেকের ঈদের বাজার কেনাকাটা শেষ হয়েছে, আজকে শেষ কাজটি করে তারা যাবে। আলোচনাটিতে সেই মুহূর্তে আমরা এরকম একটা শোকাবহ অবস্থা মুখে। তার আগে দুটি বিষয় একটু আমার সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখবার অভিজ্ঞতা থেকে বলতে পারি। নিখোঁজের যে হিসাব আমরা যেটি ধারণা করি, আমি নিজে সেখানে একটি কর্মচারীদের হাজিরা বই, যেটি 2016 সালের সেপ্টেম্বরের হাজিরা বই, 9 তারিখ যারা কাজে ঢুকেছিলেন সেই সময় অনুযায়ী 3টা শিফটে হচ্ছে এই কারখানায় কাজ হতো, 8 ঘন্টা করে, 24 ঘন্টা। এবং এটি এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে ফয়েল পেপার তৈরির বাংলাদেশের বৃহত্তম কারখানা এটি। ভবনটি যদিও অনেক পুরনো, সেই হিসেবে 245 জন শ্রমিকের একটি হাজিরা বই। 245কে আমরা যদি 3 ভাগ করি তাহলে একটি অংশের থাকবার কথা, 80 জন ধরে নেওয়া যায়। রাতের শিফটে একটু কম কর্মী কাজ করত, কিন্তু আবার যে সময়টাতে দুর্ঘটনাটি ঘটে তখন আবার বদলির সময় ছিল। আমরা শিফটিং বলি, মানে দুই পালার মাঝামাঝি সময়, দুই পালার হাত বদলের কাজ, হাত বদল হয়, পালা বদল হয়। গ্রুপ ঢুকছিল আরেকটি গ্রুপ বেরোচ্ছিল, ফলে সংখ্যা এর ফলে কমতেও পারে আবার বাড়তেও পারে। 80 থেকে বেশি হওয়ার সম্ভাবনা বেশি। হাজিরা বইয়ে আমরা কাউকে 10 তারিখের পাশে টিক দেওয়া অবস্থায় দেখিনি। তার মানে যারা সকালে ঢুকবে তাদের তো 10 তারিখে টিক
পড়বার কথা। তার মানে তারা তখনো অফিসিয়ালি ইন করেনি, বা কেউ এসে হয়তো টিকটা দেয়নি। ফলে হচ্ছে তাদেরকে খুঁজে পাওয়া। আর যেটি আপনি বলছিলেন মোস্তফা ফিরোজ, আসবো আপনার কাছে, যেহেতু আমার একদম তাজা অভিজ্ঞতা। আর যেটি বলছিলেন মালিক পক্ষ, এটির যে মালিক, তার সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি, তিনি একজন জনপ্রতিনিধি, মকবুল আহমেদ লেচু মিয়া নামে পরিচিত, সিলেটের সাবেক সাংসদ, বিয়ানীবাজারে সাবেক সাংসদ একজন। ফলে তার কোনো প্রতিনিধিকে আমরা দেখিনি। দিন গড়ানোর পর সন্ধ্যায় যে বয়লার রুমের একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি দাবি করছেন এটি বয়লার বিস্ফোরণ নয়। মোস্তফা, সেটি বয়লার কর্মকর্তা মানে সেটি হলো বিস্ফোরক অধিদপ্তরের ফরাসত আলী বা শরাফত আলী তার নাম। উনি যতটুকু সম্ভব, উনি তার সাথে ছিলেন, বয়লারের বিস্ফোরণ না, তার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছে কারখানার কর্মচারী, যিনি ওই বয়লার রুমটি রক্ষণাবেক্ষণ করতেন এবং বয়লার চালাতেন। তিনি ওই দাবিটি করেছেন। যদিও আমি জানি না বয়লার বিস্ফোরণ হোক বা গ্যাস হোক, আগুনটি তো গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত। দুটিই নিশ্চয়ই একটি অবহেলাজনিত কারণ, আমি জানি না। আমাদের সাথে এখানে শুধু রূপা আপনার অভিজ্ঞতা যদি আমাকে একটু শেয়ার করেন। আমি যতদূর খোঁজ খবর নিয়ে জেনেছি, ওই ফরাসত আলীর সাথে আমার কথা হয়েছে, টেলিফোনে আমি কথা বলেছি তার সাথে, এবং উনি যেটা বললেন যে বয়লারে কোনো বিস্ফোরণ ঘটেনি। তাহলে এত দীর্ঘ সময় ধরে যে আগুনটা আছে, সেটি অন্য কোনখানের এমন কোন দাহ্য পদার্থ ওখানে আছে যে আগুনটাকে চলমান রেখেছে? ফায়ার ব্রিগেডের 25টি ইউনিট 12 ঘন্টা কাজ করেও কিন্তু সেটি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমাদের কাছে খুব খবর আসছিল, আমরা নিশ্চিত হতে পারছিলাম না যে এটি কি গ্যাস পাইপ লাইনের কোন কিছুর সাথে সংযোগ আছে কিনা, তার কারণেই আগুনটা প্রজ্বলিত অবস্থায় এখনো আছে। বয়লার কক্ষের যে কর্মকর্তার কথা বলছি, যার সাথে আমার কথা হয়েছে, যার সাথে ফরাজ সাহেব ছিলেন, তারা যেটি বলেছেন, দাবি করছেন যে গ্যাস কক্ষ বলে একটি কক্ষ আছে আলাদা, এটা বয়লারের বাইরে, এবং তার সেই কক্ষ থেকে নাকি প্রায়ই কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকরা গ্যাসের গন্ধ পেত। তার মানে লিকেজ ছিল, এবং সেখান থেকে আগুন লেগেছে বলে তার ধারণা। আর যেটি আমরা বাইরে থেকে দেখেছি, সন্ধ্যার আগে আগে যখন দ্বিতীয় দফায় আগুন ব্যাপক আকার ধারণ করলো, সেটি আমরা বাইরে থেকে দেখেছি যে নানান রকম ফয়েল পেপারের স্তূপ জ্বলছে। এটি পুরোটা একটা দাহ্য পদার্থ, এবং ফাইন করবার জন্য কাগজটিতে নিশ্চয়ই বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করা যায়। আমাদের ওটা কিন্তু শুরু হয় কিন্তু পলিপাইন, যেটা একদম গুটি, মানে প্লাস্টিকের গুটি থেকে শুরু করে ওটা হলো ফিনিশিং প্রোডাক্ট, এর পুরোটাই কিন্তু দাহ্য পদার্থ, পুরোটাই দাহ্য পদার্থ। এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক, আছেন আমাদের সাথে, তিনি যুক্ত হবেন। অনেক স্বাগত আবু নাইম আপনাকে এই রাতের বেলা আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনেকগুলো প্রশ্ন যেগুলো আমরা সম্পূর্ণ করতে পারছি না, আপনার কাছে গেলেই আমি জানি যে আলোচনাগুলো পূর্ণ হবে, কিন্তু তার আগে মোস্তফা ফিরোজের কাছ থেকে অপেক্ষা করছি। ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আবু নাইম, যে প্রশ্নগুলো, যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা সারাদিন মিলাতে পারিনি, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে কেন 16-17 ঘন্টা ধরে একটি ভবনে আগুন জ্বলবে? আমাদের নিয়ন্ত্রণ করার বাস্তবতা নেই কেন? প্রথমে আমাদের, আপনি ঠিকই বলেছেন যে কেন এতক্ষণ ধরে আগুন জ্বলছে এবং এখনো জ্বলছে। তাই এটার যে হলো যে কি জ্বলছে, এটা প্রথম আমি যেটা বলতে যাচ্ছি যে কি ধরনের দাহ্য বস্তু সেখানে মজুদ আছে যার জন্য এই আগুনটা এতক্ষণ ধরে জ্বলছে। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, যে জাতীয় শিক্ষা বোর্ডের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং 4 দিন ব্যাপী কিন্তু আগুনটা জ্বলছিল, এবং আমি মহাপরিচালক অবস্থাতে সেখানে নিজেই দেখেছি। তো এটার একটা, এমনকি তুলার গোডাউন বা পাটের গোডাউনে যখন আগুন লাগে তখন কিন্তু দীর্ঘ সময় ধরে আগুনটা জ্বলে। ঠিক এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এখানে দাহ্য বস্তু কি ছিল। যেটা ছিল যে ফয়েল, বিভিন্ন রকমের ফয়েল এবং বিভিন্ন রকম পেপার। এই ফ্যাক্টরিটা ছিল 4তলা ভবন এবং নিচের তলায় এর মেশিন পত্র আছে, আমাদের রিপোর্টাররাও তাই দেখে এসছেন নিশ্চয়ই। এবং তারপরের যে ফ্লোর আছে সেটা প্রথমত হলো যে দ্বিতীয় ফ্লোর, সেখানে কেমিক্যালের অনেক সরঞ্জামাদি, কেমিক্যালের ড্রাম রাখা আছে, কারণ এখানে প্রিন্টিং এর কালি অত্যন্ত দাহ্য বস্তু এটা। তাই সেই ড্রামগুলো যখন ফাটছিল তখন আমরাও মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম যে বিকট শব্দ হচ্ছিল কিছুক্ষণ পর পর। তারপরে যে ফ্লোর আছে সেখানে ফয়েল এবং বিভিন্ন রকমের পেপার, এবং তারপরের ফ্লোরেও কিন্তু তাই। তা যখন আগুনটা লাগে তখন হয় কি যে পানি দিয়ে যদি এটা নেভানোর চেষ্টা করা হয়, তখন হয় কি যে ভেতরে কিন্তু তখনও দুক করে আগুন জ্বলতে থাকে, এবং যখনই তাপমাত্রা বেড়ে যায় তখনই কিন্তু আবারও আগুনটা ছড়িয়ে যায়।
এখনো যেটা আমরা দেখছি যেটা কেমিক্যালের আগুন অবশ্যই মনে হচ্ছে, কারণ আমাদের অভিজ্ঞতা থেকে এটাই বলে যে কেমিক্যালের আগুনও যখন ভেতরের দিকে পেপারের ভিতরে ভিতরে ঢুকে আছে, কারণ বিস্ফোরণ ঘটেছিল, এটা তো আমরা দেখেছি। তা এই জন্য এই দীর্ঘ সময় ধরে আগুনটা জ্বলছে। আপনি যদি রাসায়নিক হয়, রাসায়নিকের আগুন একটা ভবনেই এখন আগুন জ্বলছে, এমন না যে গোটা একটি গ্রাম জ্বলছে, একটি জনপদ জ্বলছে, একটা ভবন। সেই একটা ভবনের আগুন আসলে কোন শক্তি থাকলে পরে নেভানো সম্ভব? এটি আমার একদম সরল প্রশ্ন, নাকি আদৌ নেভানো সম্ভব না? আমরা বিরতির পর আপনার কাছ থেকে উত্তরটি নিব। আমার ধারণা আমাদের যারা শুনছেন তাদের মনেও একই প্রশ্ন। থাকুন ৭১ জানালে, বিরতির পর ফিরছি। আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ১, আটক ৩ নারী, ৫ পুলিশ সদস্য আহত। টঙ্গীতে কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, নিহত ২৪, আহত ও দগ্ধ বহু। মহাসড়কে মহাভোগান্তিতে ঘরমুখ মানুষেরা, দীর্ঘ জট, কোথাও যান চলছে ধীর গতিতে। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা, তবে দাম তুলনামূলক বেশি। কথা বলছিলাম টঙ্গীতে আগুন প্রসঙ্গে। আমাদের সাথে যুক্ত আছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, মোস্তফা ফিরোজ এবং প্রণব শাহ। মোস্তফা ফিরোজ, বিরতির আগ পর্যন্ত আপনার কোনো কথাই আমরা শুনতে পারিনি। এই যে আগুন, আমরা একের পর এক কারখানায় আগুন দেখি এবং আগুন লাগবার পরে যেটি প্রণব শাহ প্রসঙ্গটি তুলেছেন, কর্তৃপক্ষ মালিকের দেখা মিলে না এবং অনেক খোঁজ খবর, তদবির বলতে আমি বলছি জনগণের চাপ, এবং তারপর কাউকে কাউকে ধরা সম্ভব হয়, কাউকে কাউকে ধরা যায় না। এই দায়বদ্ধতার তারও নিশ্চয়ই বড় ধরনের ক্ষতি হয়েছে। তা তো আর্থিক সবথেকে বড় ক্ষতি হলো, সবচেয়ে বড় জানমালের ক্ষতি যাদের হয়েছে, প্রাণ গিয়েছে, কিন্তু তারও তো হয়েছে, কিন্তু সে কেন সামনে আসবে না এটা আমি বুঝলাম। কারণ এর একটাই কারণ হতে পারে যে দায় দায়িত্ব আসলে প্রাথমিক না, সম্পূর্ণভাবে দায় দায়িত্ব তার, কারণ এটি অনিরাপদ একটি কারখানা ছিল, এটি একটি ত্রুটিপূর্ণ কারখানা ছিল এবং এটি মানুষের মৃত্যুর জন্য হয়তো তৈরি ছিল। আগুনটা শুধু অনেকেই বলছেন যে দুর্যোগখানা। খুব স্বাভাবিক যে ঘরে যখন একটি কাপ ভেঙে যায়, এই শব্দ ঘরের মানুষ যখন শুনে, তখন ভেতর থেকে ঘরের যারা সিনিয়র তারা দৌড়ে আসেন। আমাদের বাসা বাড়িতে আমরা দেখি যে কি ভেঙেছে, সামান্য একটি কাপ পিরিচ ভাঙলেও মানুষ উদ্গ্রীব হয়, ওই বাসার যাদের সম্পদ নষ্ট হয়েছে। আর এত বড় ভবন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, মালিকরা কেন না এসে? কারণ হয়তো মালিকরা জানে যে ওখানে এরকম আগুন লাগলে এরকম ঘটনা ঘটবে। মুস্তাফা ফিরোজের কাছ থেকে উত্তরটি নিব। না, জিনিসটা হলো যে সেটা হলো যে আমাদের তো ওই ধরনের ব্যবস্থাপনা, ওই ধরনের পদ্ধতি নাই। অনেক সময় মালিক হয়তো নিরাপদ, মানে হয়তো নিরাপরাধ, বাট পরিস্থিতির কারণে সে গণরোষের শিকার হতে পারে, তার প্রাণ হারাতে হতে পারে। নিরাপত্তার ব্যবস্থা, আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা তখন পুলিশ কতখানি প্রোটেকশন দেবে, কতখানি জনগণ প্রোটেকশন দেবে, জনগণ কতখানি বুঝবে। কারণ তাৎক্ষণিক ঘটনাটা তো, যে ঘটনার জন্য হয়তো কেউ মানে প্রস্তুত ছিল না। এখানে মালিকের কতখানি অসতর্কতা, কতখানি অপরাধ, শ্রমিকদের কোনো ভুলভ্রান্তি ছিল নাকি তারা রাইট ট্র্যাকে ছিল, সবকিছুই তো আসলে একটা দুর্ঘটনার সাথে সাথে কিন্তু অনেক সত্য প্রকাশ হয় না। শ্রমিকদের কি ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে? হয়তো কেউ হয়তো চাবিটা খুলতে পারে, কোনো একটা অসতর্কতা মুহূর্তে অনেক ঘটনা ঘটতে পারে। আমি বলছি যে কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু একটা যখন দুর্ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবেই কিন্তু অনেক তথ্য পাওয়া যায় না। না পাওয়ার কারণে তখন হয় কি, তখন একটা উত্তেজনা থাকে। যেমন ধরেন একটা পথচারী চলন্ত বাসের সামনে এমন ভাবে দৌড় হয়ে গেল, তখন ওই বাস ড্রাইভার 100 জনকে বাঁচানোর জন্য হয়তো তাকে হিট করে, কিন্তু যিনি হিট হয়ে যান তখন আশেপাশের পরিবেশটা এমন থাকে যে সমস্ত জনতা কিন্তু তখন ওই বাস ড্রাইভারকে পেটায় বা
মানে নিহত হওয়ার মতন ঘটনা ঘটে। আমি বলছি যে ঘটনাটা তো দুর্ঘটনা, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখানে বয়লারের কোন সন্দেহ কেউ কেউ জানান এইভাবে যে যদি আসলে রূপা আমরা যত যাই বলি না কেন এই সময় হয় কি তাৎক্ষণিক যে স্টেটমেন্টগুলি পাওয়া যায় সেই স্টেটমেন্টগুলি কিন্তু তার উপর কিন্তু খুব একটা ভরসা পাওয়া যায় না। যেমন ধরেন আপনি যখন শুনবেন না, এটা তো আমাদের সাংবাদিকতায় একটা দুর্ঘটনা পাশাপাশি ভাই 100-200 লোক মারা গেছে, পরে গুনে গানে দেখা যায় যে 10 জনও মেলে না। তো ওই তাৎক্ষণিক ভাবে কিন্তু অনেক রকম তথ্য থাকে, তার মধ্যে সত্য থাকে 10 ভাগ, তার সঙ্গে যুক্ত থাকে 90 ভাগ। কিন্তু আমি বলি না যে এটা কোনো কেউ অনিচ্ছা মানে কি বলে ইচ্ছাকৃত ভাবে করে, তখন উত্তেজনা, আবেগ, তার সাথে যে মানে কি ভয়াবহতা সবকিছু মিলে হয় কি তখন আমরা মূল ঘটনা মূল তথ্যের কাছাকাছি আমরা থাকি না, সেইটা একটু সময় লাগে আর কি। আমি যেটা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমাদের তাই হয়। এই যে কয়েকদিন আগে ধরেন বসুন্ধরায় একটা মানুষও কিন্তু মারা যায়নি, কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু একটা গুজব যে ভাই ভিতরে যে কতজন মারা গেছে কি জানি কেউ কেউ বলেছে। মোস্তফা ফিরোজ, গুজবেরও নিশ্চয়ই একটা ভিত্তি থাকে। 10 জন মারা যায় বলেই হয়তো 90 জনের কথা আছে, এবং সেই 10টি মৃত্যু নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমার কাছে কিন্তু 22 জন বা 23 জন মারা গেল এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এইরকম ঘটনায় ওখানে যারা কর্মস্থলে, আপনি যেটা বলছিলেন, আপনি নিজের সরজমিনে রিপোর্ট করেছেন, আমি নিজে এটা প্রত্যক্ষও করেছি, যারা বদলির সময় হয়তো যারা আছে আবার তারা যুক্ত হয়েছে, দুই পক্ষের অধিকাংশই হয়তো মারা যেতে পারে। ঘটনাটা সেটা না, ঘটনাটা হলো যে আমাদের এই দুর্ঘটনার বিষয়গুলো মেনে নিয়ে আমাদের সত্য এবং তথ্যের কাছাকাছি যাওয়ার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে হবে। যদি আমরা আবেগপ্রসূত ভাবে সত্যের একটা বড় বিষয় যে ওখানে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া ছিল কিনা, যে কারখানাটা এরকম একটি দাহ্য পদার্থের কারখানা। যদি আমরা সুনির্দিষ্ট করে বলি, অনেকেই এই জাতীয় ঘটনাকে দুর্ঘটনা বলতে চান না, তারা বলতে চান এটি হত্যাকাণ্ড, এবং এই পরিবর্তনের কারণ হয়তো হত্যাকাণ্ড না। আমি বলছি যে আমি এখানে কোন রকম এখানে আমরা যদি উপসংহারে যদি আমরা যাই, আমার মনে হয় যে আমরা মানে বিচারকের এই ক্ষেত্রে আমরা কি আসলে তো এক ধরনের বিচার, আমরা বিভিন্ন জনের কাছ থেকে আমরা তথ্য শুনবো, কিন্তু এখন প্রাথমিক তথ্যের ভিত্তিতে যদি আমি মতামতটাই আমি যদি চূড়ান্ত করি তাহলে মেসেজটা যাবে ভুলভাবে, তখন হয়তো সত্য ঘটনাটাও বিশ্বাসযোগ্য হবে না। যদিও আমার মনে হয় যে আমার নিজের অনেকগুলো ঘটনা কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে, কোনো মালিক যদি ভেতর থেকে নির্দোষ হন এবং তিনি যদি ঘটনাস্থলে আসেন, আপনি যেমনটা ভাবছেন যে জনরোষে পড়া, আমার ধারণা প্রাথমিকভাবে জনরোষ থাকলেও জনগণ তার প্রতি সমবেথীও হবে। আমার একেবারে মনে হয় না যে তিনি হত্যার শিকার হবেন বা তাকে নিরাপত্তা দেওয়া যাবে না, এইরকম মব যেটি আমরা বলি। আমি বলতে পারি সবচেয়ে আমাদের আবু নাঈম সাহেব সবচেয়ে ভালো বলতে পারবেন, যে কোনো ফায়ার ফাইটিং এ যখনই তারা যান তখন তারা পাবলিকের একটা ক্ষোভের সম্মুখীন হয়, দেরি করে আসছেন, কিন্তু তারা কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই কাজটা করে না, সেই কারণে তাদের কাজটা ওনাদের কাজটা তো স্মুথ হয় না। জান ওনারা সেই ওনাদের একটা অবস্থান, মালিকের পেশাদার, আর একটা মালিকের পক্ষে এরকম মব সামলানো। আমি মালিকের পক্ষে দালালি করছি, আমি চিনিও না কে মালিক না মালিক। আমি হচ্ছে ঘটনা অনেক সাংবাদিকতা জীবনের তো অনেক ঘটনা দেখে এসেছি, সবসময় যে মবটা যে সত্যের পক্ষে যে মানে কি বলে ধাবিত হয় তাও কিন্তু না। অনেক মব হয় এমন, তখন হয়তো মব পরে হয়। আমরা দেখেছি, আমরা হাইপোথেটিক্যাল আলোচনা থেকে আমরা ধারণা, হাইপোথেটিক্যাল না, এই ঘটনাগুলো অনেক বাস্তব ঘটনা, যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি। সবসময় সব মবই কিন্তু মানে খুব সত্যের পক্ষে থাকে না, অনেক সময় তারা বিভ্রান্ত হয়, পরে হয়তো তারা মানে ইউটার্ন হয়, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, অনেক নিরীহ মানুষের জীবন যায়। মানুষের মৃত্যুর পরে যে জীবন গেছে তার তো জীবন ঘটনা কি ঘটতে পারে সেটা নিশ্চয়ই কিন্তু টাকার মালিক, এবং উনি হয়তো আরেকটা কারখানা করতে পারবেন বা ওনার টাকা কমে যাবে, কিন্তু যে 25টা প্রাণ গেছে, এই 25টা প্রাণের আত্মীয় স্বজনদের কোটি টাকার বিনিময়ে, শত কোটি টাকার বিনিময়ে যদি একটি প্রাণ ফিরে আসে, সেই রেচুমিয়া হয়তো কিন্তু আবার ব্যবসা করতে পারে, 25 জন মারা যেতে পারে, কিন্তু 25,000 মানুষের কর্মসংস্থান দিয়ে সেই ক্ষতিপূরণও দিতে পারে না, ওদের ক্ষতিপূরণ হবে না। আমি বলছি যে যখন একটা দুর্ঘটনা ঘটে কিছু তো করার থাকে না। আমার কথা হলো যে দুর্ঘটনাটা কেন ঘটেছে, বলছেন দুর্ঘটনা ঘটলে পরে করার কিছু থাকে না, এই জায়গাটাতে আজকে আমাদের আলোচনার বিষয় যে দুর্ঘটনাটি কেন ঘটে। আবু নাঈম, একটি কারখানা,
এই কারখানার ছবি দিনভর আপনি টিভিতে দেখেছেন। কেউ বলছে বয়লার বিস্ফোরণ, কেউ বলছে গ্যাস জমে গিয়ে হয়তো আগুনটি হয়েছে। দুইটির যে কোনো একটিকে যদি আমরা সত্য ধরে নিই, বা এই দুইটির যে কোনো একটি ঘটনা কেমন করে ঘটতে পারে, এখানে কোনো ধরনের অবহেলা ছাড়া এই জাতীয় ঘটনায় এইরকম আগুন সৃষ্টি হতে পারে কিনা? হ্যাঁ, ফারজানা রূপা, আপনি সঠিক বলেছেন যে কারণেই হোক না কেন নিরাপত্তার যে বিঘ্নত হয়েছে বা নিরাপত্তার ঘাটতি ছিল, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। কারণ অ্যাক্সিডেন্ট কোনো না কোনো কারণে এটা ঘটবে। এবং আমরা আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে এখন যেটা ধারণা করা হচ্ছে, কারণ চিফ ইন্সপেক্টর বয়লারের ওখান থেকেও পরিদর্শনের জন্য গিয়েছিল এবং তারাও যে অভিমত ব্যক্ত করছেন যে এই কোরিয়ার থেকে যে এটা বয়লারটা এসছে, এটা গ্যাস অপারেটেড একটা বয়লার এবং এটা এখনো বাস্ট করলে যেরকম ভাবে একদম টুকরো লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা ওরকম হয় নাই। এই জন্য তারা দাবি করছেন যে এটা গ্যাসের থেকে হতে পারে। এটাও স্বাভাবিক যে গ্যাস থেকে হলেও লিক কেন করবে, এবং গ্যাসেরও তো নিরাপত্তা থাকতে হবে। এইটা যদি আমরা আরো ধরে নিই যে কেমিক্যাল গোডাউনে অবশ্যই এটা গিয়েছিল এবং কেমিক্যাল গোডাউনটাও বাস করেছে, তাহলে কেন কেমিক্যাল গোডাউনে ওখানে বাস করবে? এখন আমরা যদি যেটাই ধরি না কেন সেটার সাথে নিরাপত্তা সম্পৃক্ত। এবং এই কারখানাটা বিশেষ একটা কারখানা যেখানে এত কালি ছিল, যেটা প্রিন্টিং কালি, যেটা খুব দাহ্য বস্তু। তার মানে তাহলে কতগুলা প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত হচ্ছে, যে এখানে বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া হয়েছে, এখানে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নেওয়া হয়েছে, এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে লাইসেন্স নেওয়া হয়েছে, এখানে বয়লারের জন্য চিফ ইন্সপেক্টর বয়লার কাছ থেকে লাইসেন্স নেওয়া হয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া হয়েছে। তার মানে সবাই কিন্তু সম্পৃক্ত। এবং এটা মালিক যেরকম দোষী, ইনকোয়ারি করার পরে যখন এটা উদ্ঘাটন হবে যে কোন কারণটা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ঠিক সেখানেও কিন্তু এই সবগুলো প্রতিষ্ঠান এবং মালিকও কিন্তু দায় সারা হতে পারবেন না। কারণ সব কিছুরই উপরে যেটা সত্য সেটা হলো যে 26 জনা প্রাণ হারিয়েছে। তাই এই প্রাণ এমনি ভাবে হারিয়ে যাবে আর আমরা কোনো কারণ খুঁজে পাবো না এবং এর যে কোনো দুর্বলতা পাবো না, এটা কিন্তু সঠিক নয়। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমার আরেকটি জিজ্ঞাসা, অনেক আগুন আপনি দেখেছেন, অনেক রকমের আগুন আপনারা নিয়ন্ত্রণ করেছেন, নিভিয়েছেন, প্রাণহানি দেখেছেন। এমন কোন আগুন কি দেখেছেন যেখানে কারোর কোনো গাফিলতি ছাড়া আগুন লাগতে পারে? অবশ্যই না। আপনি সঠিক বলেছেন ফারজানা রূপা, যে অবশ্যই কোনো না কোনো ঘাটতি, কোনো না কোনো অসতর্কতা। আপনি ওই নিমতলির ফায়ার থেকে শুরু করে তাজরিনের ফায়ার বলেন, যে প্রত্যেকটারই কোনো না কোনো দুর্ঘটনা আমরা বলি ঠিকই, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে কিংবা অনিচ্ছাকৃত ঘটিয়েছে। কারো সচেতনতার অভাব কিংবা কারো দুর্বলতা, সে জ্ঞানের অভাব কিংবা সেই মেনটেনেন্সের অভাব। কারণ আমরা তো এটা যদি বলি বয়লার থেকে হয়েছে, তার মানে বয়লারের চারপাশে পার্ট 4 এর অ্যাপেন্ডিক্স ডি তে বলা আছে যে একটা বয়লারের জানে এটা যে সবাই একটা বিস্ফোরক, এবং এটার চারপাশ দিয়ে এটাকে ঘেরে ওয়াল করার কথা, এবং যে ওয়ালটা 4 আওয়ার্স ফায়ার রেটেড ওয়াল হতে হবে এবং এর দরজাটা মিনিমাম 2 আওয়ার্স ফায়ার রেটেড হতে হবে। তার মানে সেখানে আমরা ধরে নিলাম যে গ্যাস থেকে আগুন হয়েছে, কিন্তু সেই গ্যাসের আগুন যেখানে ওখানে পৌঁছালে সেই বিস্ফোরণ যদি ঘটতো বয়লার, তাহলেও কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। অনুরূপ ভাবে যদি গ্যাসের লিক হয়ে থাকে, তাহলে গ্যাসের এই কারণ হলো শিল্প গ্যাস, কারণ ওই বয়লারটাও কিন্তু গ্যাস দিয়ে পরিচালিত। তার মানে প্রচুর গ্যাসের সরবরাহ সেখানে হচ্ছে, তার মানে সেখানে প্রচুর নিরাপত্তারও প্রয়োজন ছিল, সেখানেও তাহলে কেউ না কেউ দায়ী। তা আমি বলতে চাচ্ছি যে কেমিক্যালের ব্যাপারটাও যখন বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স দিচ্ছেন, তার যথাযথ নিরাপত্তা বিধান করেছে কিনা সেটা তাদের দেখার দায়িত্ব। আপনি যেটা পরিবেশ অধিদপ্তরের যে সবকিছু মিলিয়ে যে পরিবেশটা কি নিরাপদ পরিবেশ আছে কিনা, সেটি প্রাণী প্রকৃতি সকলের জন্য। আপনি আরেক যে প্রশ্নটি বিরতির আগে আপনাকে করেছিলাম যে কেন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, একইভাবে যদি আমরা প্রশ্ন করি যে কোনো কারণ ছাড়া যেমন দুর্ঘটনা ঘটে না, তেমনি এমন প্রযুক্তি নিশ্চয়ই আছে, এমন শক্তি নিশ্চয়ই আছে যে শক্তি দিয়ে এরকম আগুনও নিভানো সম্ভব, নাকি আমাদের ভুল ধারণা? এখানে একটু বোঝার ব্যাপার আছে যে ধরেন এই কেমিক্যালের আগুন নিভাবার জন্য কেমিক্যাল টেন্ডার, যখন নিমতলি ফায়ারে ঘটনা ঘটেছিল তখন কিন্তু আমাদের এই কেমিক্যাল টেন্ডারও ছিল না।
পরে 5টা কেমিক্যাল টেন্ডার আমাদের ফায়ার সার্ভিসের বহরে যোগ দেয়, এবং এই কেমিক্যাল টেন্ডারে CO2 গ্যাস এবং ওখানে পাউডার থাকে এবং সেখানে ফোম থাকে। তাই এই এখন হলো কি যে পরিবেশের উপরে নির্ভর করে এই আগুনটা নিভানো সম্ভব। কিন্তু এখন দেখছেন যে একটা ভবন নিজেই ভেঙে পড়েছে, ঠিক ওইখানে আপনি ফোম দিয়ে যে আবৃত করে ফেলাবেন এবং অক্সিজেন কাট অফ করলে আগুনটা নিভে যাবে, সেই পরিস্থিতি কিন্তু এখানে নাই। ফায়ার সার্ভিসের সেই সুউচ্চ ল্যাডার, যেটা এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার, এটা কিন্তু ওখানে এখনো কাজ করছে। ওখানে কেমিক্যাল টেন্ডারও গিয়েছে, কিন্তু পরিবেশটা এমন যে সেখানে সেটা আবৃত করে আগুনটা নিভানো সম্ভব না। তবে ফায়ার সার্ভিস এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, এবং নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে যে এই আগুনটা আর কোনো ক্ষতি করবে না বা আর বড় হয়ে যাবে না। কিন্তু এই যে দাহ্য বস্তুটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুনটা জ্বলতে দেওয়াটাই কোনো ভবনে ছড়ায়নি। আমাদের কিন্তু যেটা হয়, মানে ফায়ার সার্ভিসের উনি খুব বিশ্লেষণ করলেন, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে যেমন আমরাও হই যে ফায়ার সার্ভিসের এত আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ওটা বুঝলাম যে অনেক বড় ধরনের ঘটনা। আমরা এই কয়েকদিন আগে বসুন্ধরা মার্কেটেও দেখলাম যে সারা দিন হওয়ার পরেও গভীর রাতে দেখা গেল যে আবারও ধোঁয়া উৎকুরণ হচ্ছে। তো মানে কোন ধরনের পানি, কোন ধরনের কেমিক্যাল বা কোন ধরনের পদার্থ ব্যবহার করলে মানে সেটাও আবার নিয়ন্ত্রণ করা যাবে। বুঝলাম যে ঠিক আছে, মালিক মানে অসতর্কতা বা তার ব্যাপক মুনাফা লোভের কারণে এই যে নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা বলেন সেটা হয়তো নিশ্চিত করে নাই। কিন্তু আবার বিপরীত দিক থেকে আরেকটা যে সংস্থা হচ্ছে আবার এইটাকে আবার চাপা দেবে পানি দিয়ে, অন্যান্য কেমিক্যাল দিয়ে, সেটাও আবার হয় না। তাহলে আমরা মানে কোন দিকে আমরা কার ব্যর্থতা বলবো? অনেকে আমাদেরকে প্রশ্ন করছিল যে হেলিকপ্টার থেকে কোনোভাবে পানি দেওয়া বা এই ফোম দেওয়া কোনো ব্যবস্থা আছে কিনা, সেরকম কোনো প্রযুক্তি আছে কিনা। এখানে প্রযুক্তির কথাও যদি আমরা বলি, জাপান অত্যন্ত প্রযুক্তির দিক থেকে উন্নত, তারপরেও কিন্তু টোকিও সিটিতে প্রতি বছর 5,000 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার মানে আমি আপনাকে একটা তথ্য দিই, আমি যেটাকে খালি বলতে চাচ্ছি যে হেলিকপ্টার এখানে ব্যবহার করাটা উপযোগী ছিল না এজন্যই যে হেলিকপ্টারটা হলো যখন বুশ ফায়ার কিংবা জঙ্গলে যখন আগুন লাগে তখন কিন্তু উপরে থেকে স্প্রে করা হয়, পানি স্প্রে করা হয়, ফোম স্প্রে করা হয় বা কেমিক্যাল পাউডার স্প্রে করা হয়, যেটা একটা আবরণের সৃষ্টি করে। কিন্তু এখানে যখন ভবন থাকে তখন কিন্তু ভবনের ভেতরে আগুন জ্বলছে, উপরে বরঞ্চ আরো বেশি। মোস্তফা ফিরোজ একটু যুক্ত করতে চান, আমি একটু যুক্ত করতে চাই যে এই যে আমরা বলি যে মানে দুর্ঘটনাকে বলতে চাচ্ছি না, আমরা হত্যাকাণ্ডই বলতে চাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু একটা পরিসংখ্যান আছে, নিশ্চয়ই আপনার জানা আছে, যে চীনের কয়লা খনিগুলোতে প্রতি বছর প্রায় গড়ে 50,000 মানুষ মারা যায়। আমাদের যদি দেখি যে বাংলাদেশের তুলনায় তাদের যে প্রযুক্তি, তাদের যে উন্নয়ন অনেক বেশি, তারপরেও কিন্তু তারা এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনি যেভাবে একটা বর্ণনা করলেন যে এই ধরনের কারখানায় কি ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা, নিশ্চয়ই তারা আরো অনেক ওই ধরনের ব্যবস্থার পরেও কিন্তু ঘটনাগুলো ঘটছে। আর আমাদের মতন দেশে মানে আপনি যদি নিরাপত্তার দিক থেকে যদি এইভাবে যদি বিশ্লেষণ করে যদি এবং প্রোটেকশন নিয়ে হয়, তাহলেও কিন্তু আবার অন্য দিক দিয়ে হবে যে সরকারের এই আমলাতন্ত্র, সরকারের বাড়াবাড়ি, এসবের কারণে আমাদের শিল্পায়ন, আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। মানে আমাদের অবস্থাটা হচ্ছে আমরা মানে কোন দিকে যাব কোনো মানে আমরা দিশা পাচ্ছি না। মানে যদি আমরা দিশা পাই না, দিশা না পাওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি আবনাম যেমন বললেন যে দেখেন, আমরা যখন আমাদের অনেক আগে যখন আমাদের এনটিভি ভবনে আগুন লাগলো বা বসুন্ধরা প্রথমবার যে উপরে ভবন লাগলো, তারপরে আপনার আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, তারপরে আমরা ওই আপনার হাই রাইজ লেডার এবং স্নোরকল আমরা কিনলাম, কারণ আমাদের উচ্চ ভবনে ফায়ার ফাইটিং এর ইকুইপমেন্ট আমাদের ছিল না, তখন আমরা কিনলাম। আপনি সঠিকভাবে বললেন যে যখন আমাদের নিমতলি কেমিক্যালের ঘটনা হলো তখন আমরা কেমিক্যাল ইউনিট সংগ্রহ করলাম। এখন তারপরেও আমাদের এটা নিয়ন্ত্রণে আসছে না, কারণ তার ব্যাখ্যা উনি মানে কারিগরি ব্যাখ্যা উনি দিচ্ছেন। তার সাথে আরেকটি আমি যুক্ত চাই যে যেখানে
আগুন লাগার সম্ভাবনা আছে, দুর্ঘটনার সময়, সেখানে কিন্তু প্রোটেকশন থাকবে। প্রাথমিক প্রোটেকশন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে আগুনটা তো এই পর্যায়ে যেত না, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা তো প্রাথমিক অগ্নি নির্বাপনের একটি প্রাথমিক প্রযুক্তি এবং প্রাথমিক প্রস্তুতি থাকা দরকার। আমার মনে হয় এই জায়গাগুলোতে সেটাও থাকে। আবুনা, আমি এর কাছে আমরা একটু পরিষ্কার হয়ে নিই, আসলে কি এরকম কোনো সুযোগ থাকে যেমন বয়লার বিস্ফোরণ বা এরকম প্রচন্ড বিস্ফোরণের পর প্রাথমিক কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় কিনা, বা প্রাথমিক প্রতিরোধের কোনো প্রযুক্তি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে কমপ্লায়েন্সের ব্যাপারে একটা হলো যে আপনি বিস্ফোরণ ঘটেই গেল, তখন যেভাবে ইভাকুয়েশন হবে বা যেভাবে শ্রমিকদেরকে বার করে নিয়ে আসা হবে, তাই সেখানে এখন লোক যে প্রচন্ড শব্দে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে। তা এই যে একটা মহড়া বা ড্রিল বা নিরাপত্তার যে স্কেপ রুট, এগুলো কিন্তু প্ল্যান, প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে দুইটা প্ল্যান থাকে। একটা হলো ইভাকুয়েশনের জন্য প্ল্যান, আর একটা হলো ফায়ার ফাইটিং এর জন্য প্ল্যান। সেই প্রতিষ্ঠানই প্রথম ফায়ার ফাইট করবে, এবং তারা যখনই আগুনটা লেগে যাবে বা এই যে গ্যাসটা যখন লিক করছিল যদি বলে থাকেন, তাহলে প্রথমে গ্যাসটা বন্ধ করার কেন সম্ভব হয়নি তাদের পক্ষে, তাহলে কি আমরা ধরবো না যে তাদেরই প্রথম দুর্বলতা? দ্বিতীয়ত হলো, যদি তারা কর্তৃপক্ষ গ্যাসের তিতাসকে বা কর্তৃপক্ষকে জানিয়ে থাকেন, তাহলে তারা কেন ঘটনাস্থলে পৌঁছাতে পারলো না? তাহলে দুর্বলতা বা দায়িত্ব কেউ এড়াতে পারবেন না। অনেক ধন্যবাদ। আবুল নাইম কিন্তু সঠিকভাবে প্রথমেই বলেছিলেন যে একটি বয়লারের চারপাশে এমন ওয়াল থাকবে যে সেটা যদি বিস্ফোরিত হয় তাহলে কিন্তু সেটি একটি কাভার জায়গায় থাকার কথা, এবং তার একটা বাফার জোন থাকার কথা, যে এটি বিস্ফোরিত হতেও পারে, কিন্তু তার হলেও প্রাথমিকভাবে একটা প্রোটেকশন থাকবে যেখান থেকে এটি বাইরে যাবে না। মানে আমাদেরও কি আবার বিপরীত দিক থেকে আমরা যদি আমরা প্রশ্ন করি যে একটা ঘটনা ঘটেই গেল, আমাদের কি আবার ফায়ার সার্ভিসের কি ওই সক্ষমতা আছে যে ওইটা প্রত্যাশিত সময় অনুযায়ী বা সময়সীমার মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো? এরকম কি কোনো ইয়ে আছে? বা প্রশ্নটা যদি আবু নাইম এমন ভাবে করি যে এই আগুনটা যদি জার্মানিতে লাগতো, জার্মানির কোন শহরে যদি এরকম একটি বিস্ফোরক কারখানায় আগুন লাগতো, সেই আগুন জার্মানির ফায়ার সার্ভিস বিভাগ কেমন করে নিয়ন্ত্রণ করত? আপনাকে ধন্যবাদ দিয়ে বিদায় দিতে চেয়েছিলাম, কিন্তু রাখতে হচ্ছে বিরতি পর্যন্ত, অপেক্ষা করুন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। জি, আমরা আসবো আপনার কাছে বিরতির পর, আপনাদের কাছেও ফিরছি বিরতি শেষে। টঙ্গীর কারখানায় যেমন আগুন লেগেছে, তেমন উন্নত দেশের উন্নত শহরের কোন কারখানায় যদি একই রকম আগুন লাগতো, পরে সেই দেশের ফায়ার সার্ভিস কেমন করে আগুন নিয়ন্ত্রণ করতো? এই প্রশ্ন ছিল আবু নাইম আপনার কাছে। প্রথমে আমি যেটা বলবো যে এখানে কয়েকটা ধাপে, যেমন ইনবিল্ড ফায়ার সিস্টেম আছে। যেমন উন্নত দেশে এই কারখানার জন্য, যেহেতু এই কারখানাটা এত ভোলাটাইল যে এটাতে কেমিক্যাল আছে, এটাতে বয়লার আছে, এটাতে আছে, তো এদের ইনবিল্ড ফ্যাসিলিটিটা ওরকমই থাকবে যে এত বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রতিরোধ করতে পারে। তাদের নিজেদের ফায়ার কর্মীরা কাজ করবে এবং ইভাকুয়েশন অনুযায়ী লোকদেরকে নামাবে। তারপরেও যদি আমরা মনে করলাম যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল জার্মানের মতো একটা জায়গাতে, তখন যেটা ফায়ার সার্ভিস করবে, যে এটা এমনকি আমাদের দেশেও কিন্তু অনেক সময় পাটের গোডাউনে আগুন লাগে এবং এই আগুন নিভানো কিন্তু খুবই দুষ্কর। আরেক জায়গা থেকে ভেঙে এই পাট যেগুলো পুড়ে নেয় সেগুলো বার করে না নিলে এটা কখনোই নিভানো সম্ভব না। এই পুরা পাট যখন পুড়বে তখনই আগুনটা নিভবে। তা আমরা ঠিক এইখানে এই প্রযুক্তির কথা আমি বলতে চাচ্ছি যে উন্নত দেশে এই বিল্ডিং এর দরজা জানলা ভেঙে হলেও আরেক জায়গা থেকে যে দাহ্য বস্তুগুলো আছে যেগুলো পুড়ে নাই সেগুলো বার করে ফেলাতে পারলেই আগুনটা আরো দ্রুততার সাথে নেভানো সম্ভব। কিন্তু এখানে একটু বুঝতে হবে যে এখন ভবনের যে অবস্থা, যেটা ধসে পড়েছে, ভেঙে পড়েছে, ঠিক এইখানে কিন্তু ফায়ার কর্মীরা ভিতরেও ঢুকতে পারছে না। অন্য জায়গাতে কিন্তু আমরা ফায়ার কর্মীকে দেখতে পাই না যে একটা ভবনে যখন আগুন লাগলো ভিতরে কিন্তু দেখা যায় যে পুরো একটা টিম তারা মাস্ক লাগিয়ে অন্ধকারের ভেতরে সেই হোজ রিল নিয়ে ঢুকে যাচ্ছে। তাজরিনও আমরা দেখেছি এটা, হ্যাঁ, তাজরিনও দেখেছেন যে এটা ঢুকে গেছে। অনেক ধন্যবাদ একদম পরিষ্কার করে দেবার জন্য। ঠিক এমনটাই ঘটেছে, কারণ ফায়ার ব্রিগেডের কর্মীরা, আমি অত্যন্ত আস্থার সাথে এবং বলবো যে তাদের উপর অনেক ভরসা, তাদের সাহস আন্তরিকতার কোনো ঘাটতি কোনো ঘটনায় আমরা দেখিনি, এবং আজকে সত্যি সত্যি তারা অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। এই প্রসঙ্গে শেষ মন্তব্য মোস্তফা ফিরোজ এবং প্রণব শাহ, তারপর আমরা প্রসঙ্গ বদলাবো। না, আমাদের তো এখন এটা নিয়ে তো মানে অনেকগুলো ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে। এর থেকে একটাই সব পক্ষের কাছে আমাদের একটা আবেদন, নিবেদন, অনুনয়, বিনয়, এবং সেটা হলো যে যার যার দায়িত্বটা
সঠিকভাবে করা এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। আমরা সেটা নিতে থাকবো। আমরা হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না, পুরোপুরি রোধ করতে পারবো না, কিন্তু আমরা যতটা কমিয়ে আনতে পারবো সেটাই আমাদের চেষ্টা আমরা করব। এবং এই পূর্ব সতর্কতার কোনো বিকল্প নাই। এখানে ফায়ার ফাইটিং এর পূর্ব সতর্কতা থাকতে হবে, যদি সত্যি বয়লার থাকে তার বাফার জায়গা থাকতে হবে, এবং এই বিল্ডিংটি যে ধসে গেল সেটাও কিন্তু আরেকটি ত্রুটির কারণ। আগুন লাগলে নিশ্চিন্তে ফায়ার কর্মীরা যাবে, কারণ তারা ধসার কোনো কারণ নাই। কিন্তু আমরা এটাকে তাজির, আমি একটু আগে বললাম তাজির গেছি, কিন্তু এখানে ভবনটি ধসে পড়লো বলে তাদেরকে কিন্তু বিকল্প ব্যবস্থা নিতে হলো। ফলে ওই ত্রুটিপূর্ণ জায়গাগুলো আছে কিনা কারখানাগুলোতে বা কোনো একটি ভবনে, সেটা কিন্তু সার্বক্ষণিক পরীক্ষা নিরীক্ষা এবং তার সতর্কতা কিন্তু সার্বক্ষণিক লাগবে। আজিমপুরে আছে সহকর্মী আরিফিন শাকিল। রাত 8টা থেকে সেখানে জঙ্গি বিরোধী অভিযান চলছে, জঙ্গি আস্তানায় হানা দিয়েছে পুলিশ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আরিফিন শাকিল, সবশেষ কি পরিস্থিতি লালবাগের 209/5 নাম্বার হোল্ডিং ঘিরে যে ঘটনা ঘটছে সেখানে? রূপা, কিছুক্ষণ আগে এখান থেকে যে জঙ্গি রিপন মরদেহের কথা বলা হচ্ছে, তার মরদেহ কিছুক্ষণ আগে তার লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য। এবং এর পরপরই ক্রাইম সিনের যারা সদস্য ছিলেন তারা গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে তারাও চলে গেছেন, অর্থাৎ সোয়াত এবং ক্রাইম সিন, সে সঙ্গে বোমা ডিসপোজাল ইউনিট এবং পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সবগুলো ইউনিটই কিন্তু এখান থেকে তারা চলে গেছেন। এবং এখন এই জায়গায় শুধুমাত্র পুলিশের সদস্যরা রয়েছেন, নিরাপত্তা যেন কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়, এবং তারা সড়কটি সাংবাদিকদের যে জায়গাটি তারা আটকে রেখেছেন ঠিক আগের জায়গায় তারা এখন অবস্থান করছেন। পুলিশের সদস্য ছাড়া এখানে আসলে এখন পর্যন্ত আসলে এখন আর কেউ সেই রকম নেই, এবং পুলিশের পক্ষ থেকে অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে? অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে কিনা আরিফিন? আমার মনে হয় অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে, উনি যেভাবে বললেন, ব্যাখ্যা দিলেন। রূপা, কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটির যে সদস্য এডিসি সানোয়ার হোসেন, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। আরিফিন, আপনাকে আবার থামাবো। পরিষ্কার আপনি বলেছেন যার মরদেহ ওখান থেকে সরানো হয়েছে যে জঙ্গি, তার নাম রিপন, কিন্তু এর আগে অন্য নাম জেনেছি, তার পরিচয় কি আসলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে? আইজিপি বলেছেন এই বিষয়ে, বলেছেন শুধুমাত্র রিপন, কিন্তু পরবর্তীতে পুলিশের এডিসি আসানুল হোসেন তিনি বলেছেন আব্দুল্লাহ রিপন। এবং আইজিপি যেটা বলেছেন যে এই রিপন গুলশান হামলার অভিযুক্ত, এবং তিনি বসুন্ধরা বাসা ভাড়া করে মূলত গুলশান হামলা যারা অভিযুক্ত, যেসব হামলাকারী ছিলেন তাদেরকে সেখানে মোটিভেট করতেন এবং সেখানে তাদেরকে রাখতেন এবং সেখানে প্রশিক্ষণ দিতেন, এবং তার স্ত্রী এবং অন্যান্য মেজর জাহিদের স্ত্রী তাদেরকে সেখানে নার্সিং করা হতো। একই কথা বলেছেন এডিসি সানোয়ারও, তিনি বলেছেন যে বসুন্ধরা যে বাসায় জঙ্গিরা আগে থেকে ছিল, সেই বাসায় কিন্তু এই মহিলা যে 3 জঙ্গি মহিলা তারাও কিন্তু সেই বাসায় ছিলেন। এবং তিনি নিশ্চিত যে তিনি বলেছেন আব্দুল্লাহ রিপন, তবে আমরা যতদূর জানি সে তাহজিব রিপন নামে তিনি পরিচিত। তবে পুলিশের পক্ষ থেকে তাহজিব রিপন এখন নিশ্চিত করা হয়নি, তবে আব্দুল্লাহ রিপন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের হাতে পুলিশের আইজিপি, পুলিশ প্রধান, এবং সানোয়ার হোসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা, দুজনেরই দুটো বক্তব্য আছে, আমরা শুনে নিলে পরে আলোচনায় নিশ্চয়ই সুবিধা হবে। রূপনগরে যে মারা গেছে জাহিদ, তার ফ্যামিলি, আর আরেকজন জঙ্গি আছে তার ফ্যামিলি, এবং আরো 2-3 জন জঙ্গি তারা আজিমপুর এলাকায় কোথাও লুকিয়ে আছে। আমরা বেশ কয়েকদিন যাবত তল্লাশি করতেছি। আজকে তল্লাশি করে আমরা তাদের হাইড আউট খুঁজে পেয়েছি। ওখানে আমরা পুলিশ যখন গিয়া সেখানে দরজা খোলার জন্য নক করছে, ভিতর থেকে তারা গ্রেনেড মানে বোমা এবং মরিচের গুঁড়া ছুরি দিয়া একসাথে মহিলা এবং পুরুষ একসাথে পুলিশের ধাওয়ায় পড়ে, বাইর দিয়ে ওপেন গুলি করছে। গুলি করার পরিপ্রেক্ষিতে ওখানে একজন পুরুষ জঙ্গি নিহত হয়, আর 3 জন মহিলা জঙ্গি আহত হয়। তাদেরকে আহত অবস্থা আমরা গ্রেপ্তার করে হাসপাতালে পাঠিয়েছি। ওখানে 3টি শিশু পাওয়া গেছে, একজনের বয়স 12-13 হবে, পুরুষ ছেলে, আর একটা মেয়ে তার 9-10 বছর হবে,
এখানে 4টা পিস্তল পাওয়া গেছে, অনেকগুলি মরিচের গুঁড়া পাওয়া গেছে, পিস্তল বেশ কিছু এমএসের গুঁড়িও পাওয়া গেছে, কিছু ল্যাপটপ পাওয়া গেছে 4টা, এবং কিছু নগদ টাকা পাওয়া গেছে। মেজর জাহিদের ওয়াইফ এখানে থাকতে পারে, একজন আমরা ধারণা করতেছি। ঢাকার রূপনগর এলাকা এবং পুরান ঢাকার এই এলাকাতে আমরা কাজ করছিলাম এবং আমাদের কাছে তথ্য ছিল যে এই দুইটা জায়গাতে দুইটি আস্তানা রয়েছে। আজকে আমরা সন্ধ্যার পর থেকে সেভাবে তথ্য নিতে আমরা এখানে আসি। তো ইউজুয়ালি আমরা ওই দোতলাতে আমরা পরক্ষণে চলে যাই। চলে যাওয়ার পরে নক করার পরে বাসার থেকে একজন মহিলা এবং একজন পুরুষ বেরিয়ে আসে। তো আসার পরে আমরা তাদেরকে বাড়িওয়ালা হিসেবে প্রাথমিকভাবে ট্রিট করতেছিলাম। তো তখন তাদের কাছে যখন সহযোগিতা চায় এবং তারা যখন বুঝতে পারে যে আমরা পুলিশ, তখন তারা গ্রেনেড, তারপরে হলো নাইফ, পিস্তল হাতে নিয়ে এবং পাশাপাশি মরিচের গুঁড়া নিয়ে আরেকজন মহিলা চলে এসে উপর্যুপরি আমাদের ভিতরের যে সদস্য ছিল এদেরকে হামলা করতে থাকে এবং এর মধ্য থেকে আমাদের 5 জন পুলিশ আহত হয় ওখানেই। আমরা আবার ফার্দার ওই বাসাতে যাই এবং গিয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে আমরা যেটা পাই যে একজন পুরুষ, উনি গুরুতরভাবে নিজে থেকেই হয়তো বা আহত বা ধস্তাধস্তির সময় আহত হতে পারে। তো আমরা যেটা ধারণা করতেছি সুইসাইডাল হিসেবে উনি অ্যাটাক করে নিজেদেরকে, যাতে তথ্যগুলো আমরা তাদের কাছ থেকে না নিতে পারি। পরবর্তীতে এই রোডের মধ্য দিয়ে যখন দৌড়ে মহিলা অস্ত্র নিয়ে যাচ্ছিল তখন সামনাসামনি পুলিশের সাথে তাদের একটা কনফ্রন্টেশন হয় এবং সেখানে গুলি বিনিময় হয়। বসুন্ধরাতে যে বাসাটা ভাড়া নিয়েছিল জঙ্গিরা এবং যে বাসার থেকে এসে আর্টিসানের ঘটনাটি ঘটিয়েছিল সেই বাসাটা সে ভাড়া নিয়েছিল এবং সেই 5 জন সদস্য যারা কিনা ওই অপারেশন অংশগ্রহণ করেছিল তাদেরকে রান্না করে খাওয়া, থাকা, সমস্ত নার্সিং, মোটিভেশন টোটালটাই এই করিমের বাসাতে হয়েছিল। নারায়ণগঞ্জের অপারেশনে যে তামিম চৌধুরী যে নিহত হয় সেই তামিম চৌধুরীর ডান হাত হিসাবে আমরা তাকে জানি এবং অনেক আগে থেকে সেভাবে খুঁজতেছিলাম আমরা তাকে। প্রণব সাহা, এই দুজনের বক্তব্য থেকে আমরা এইটুকু অন্তপক্ষে নিশ্চিত হতে পারলাম যে এই হাইড আউটের জায়গাটা পুলিশের নজরদারির মধ্যে ছিল, গোয়েন্দাদের নজরদারির মধ্যে ছিল এবং তারা সেভাবেই কিন্তু একদম অকুস্থল বলবো না, একদম ঘরে ঢুকে গিয়েছিলেন পুলিশ, যেটা জনাব সানোয়ার যেটি ব্রিফিং করলেন। তার মানে পুলিশের কাছে তথ্য ছিল এবং সেক্ষেত্রে শুধু প্রশ্ন যে প্রস্তুতিটা যথাযথ ছিল কিনা, কারণ আমরা কিন্তু দেখেছি যে 5 জন পুলিশ কিন্তু আহত হয়েছেন, তারা কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আর যে একজন মারা গেছেন সেই সম্পর্কে কিন্তু ঠিক পরিষ্কার হল না, উনি কি পুলিশের কাউন্টার গুলিতে মারা গেল নাকি নিজেই সুইসাইড করে, এই কথাটা কিন্তু উনি একটু আভাস দিলেন। তার মানে এই জঙ্গি হাইড আউটটা অনেক বেশি গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল, কিন্তু ততটুকু প্রস্তুতি নিয়ে এই অভিযানটা হয়েছিল এই প্রস্তুতি যে কেউ তুলতে পারে। তবু আমরা মনে করি যে পুলিশের একটি ধারাবাহিক যে অভিযান, জঙ্গি বিরোধী যে অভিযান চলছে তার একটি যদি মনে করেন যে আরেকটি আস্তানা দ্বারা নষ্ট করতে পারলো এবং সেখান থেকে কিন্তু আমরা দেখলাম যে আমরা কিছুদিন থেকে কিন্তু ধরা পড়ছিল না নারী জঙ্গিরা বা জঙ্গি দলগুলোর সঙ্গে যুক্ত নারী সদস্যরা কিন্তু গ্রেপ্তার হচ্ছিল। এবং আজকে দেখেন যে এটি পরিষ্কার করে বললেন না 2 জন পুলিশ কর্মকর্তার কেউই যে মেজর জাহিদ যিনি রূপনগরের অভিযানে নিহত হয়েছিলেন তার স্ত্রী, যাকে আমরা জেবুন্নেসার শিলা নামে আমরা শুনেছিলাম, এবং আজকে তার একজন আহতদের মধ্যে 3 জন নারীর মধ্যে একজন উনি, সেটা কিন্তু খুব নিশ্চিত করে মানে একজনও বললেন না, কিন্তু আমরা কিন্তু তার নামটা কিন্তু আমরা দেখছি যে তিনি আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ নামে তার কথাই বলছেন। আর 2 জন হচ্ছে শাহেলা এবং শারমিন আমাদের সাথে এই পর্যায়ে। ব্রিগেডিয়ার জেনারেল বলেন যে উনি পিস্তল হাতে বেরিয়েছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জানিয়ে আরো একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর মোস্তাফিজ আপনার কাছে ফিরবো আমাদের এই খবরের বিশ্লেষণ জানতে। থাকুন 71 চ্যানেলে। আবারও স্বাগত 71 জার্নাল। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান, মোস্তফা ফিরোজ এবং প্রণব শাহ। মোস্তফা ফিরোজ, আমরা হাবিবুর রহমানের বিশ্লেষণটা শুনে আপনার কাছে আসি। আবারও আপনাকেই একটু বঞ্চিত করছি, অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান, আমরা শুনছিলাম, আপনিও নিশ্চয়ই আমাদের সাথে শুনছিলেন পুলিশের 2 কর্মকর্তা এবং আমাদের সহকর্মীদের দেওয়া তথ্য। এই দফায় যে এই জঙ্গি বিরোধী অপারেশন খবর, আপনি এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। আমি বলবো যে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক ওই ধরনের অপারেশন না, যেটা একটা নির্দিষ্ট একটা টার্গেট, যেখানে জঙ্গিরা অস্ত্রশস্ত্র নিয়ে অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে রেইড করলাম। সেই ধরনের রেইড করার জন্য
যে ধরনের প্রিপারেশন নিয়ে করা হয়, অত প্রিপারেশন নিয়ে আজকে কিন্তু এই অপারেশনটা করা হয়নি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের একটা তথ্য হয়তো ছিল যে কিছু জঙ্গি এই এলাকাতে জঙ্গি অথবা তাদের পরিবার, জঙ্গিদের সাথে সংশ্লিষ্ট কানেক্টেড লোকজন এই এলাকাতে আছে। এই তথ্যটা সম্ভবত গত কদিনে যারা ধরা পড়েছেন তাদের ইন্টারোগেশনের মাধ্যমে এই ধরনের কিছু তথ্য এসেছিল পুলিশের কাছে, এবং পুলিশ সাধারণভাবে একটা সার্চ অপারেশন করছিল। এই যেটা আইজি সাহেব বলেছেন যে আজিমপুর এলাকাতেই আছে জেনেছিলেন, এবং এলাকাতে তারা লোকেট করার চেষ্টা করছিলেন কোথায়, এবং এইটার এক পর্যায়ে গিয়ে তাদের কিছু গোয়েন্দা ওই বাড়িতে গিয়ে নক করে আইডেন্টিফাই করেছেন, নক করেছেন, তারপর ওরা রিয়েক্ট করেছে। সেই রিয়েক্ট থেকে ওরা রিয়েক্ট করেছে, তারা ধরা পড়ে যাবে, সুতরাং আত্মরক্ষার জন্য এবং ইন্টারোগেশন করে তাদেরকে যে অনেক তথ্য বের হবে, তখন সুইসাইডাল অ্যাকশন হতেও পারে একটা। তো এগুলো থেকেই হয়েছে। তো আমি বলবো যে এই গোয়েন্দাদের এই যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচের একটা ডিরেকশন পরবর্তীতে পুলিশ গিয়ে সেটাকে ইন্টারভেন করেছে এবং সেখানে কিছু হতাহত হয়েছে। তো এই অপারেশনটা একটা পুলিশি সাধারণ একটা সার্চ অপারেশন ছিল, ইজ নট এ রেইড, বড় ধরনের রেইড, পরিষ্কার সার্চ অপারেশন ছিল। মোসাফির না, অবশ্যই যদি মানে ঠিকঠাক ভাবে যদি অপারেশন হয় তাতে কিছু কিছু ক্যাজুয়ালিটি হলেও আমি মনে করি যে এটা সাফল্য। কিন্তু ওই আমি মানে প্রায় বলছিলাম যে একটা আমাদের আফসোসের পাল্লা ভারী হচ্ছে। আফসোসের পাল্লা এই কারণে যে আমরা তো এই জঙ্গি ঘটনাগুলোর সঙ্গে মানে আমরা মনে করি বা বুঝি, যেটা শুনি সেটা হলো যে বিস্তৃত একটা নেটওয়ার্ক আছে। সুতরাং ঘটনাটা 2 জন 4 জন 10 জনের মধ্যে সীমাবদ্ধ না, এদের অনেক লিঙ্কগুলো আছে। তো এই লিঙ্কগুলোর আমরা যে সমস্ত নামগুলি আমাদের নিরাপত্তা বাহিনী যাদের নামগুলো প্রচার করে, তারপরে যদি তাদের অন্তত 2-4 জনকে যদি জীবিত অবস্থায় আমরা কোনোভাবে মানে যদি ধরে রাখতে পারতাম এবং বিচারের সম্মুখীন করতে পারতাম, তাহলে তাদের মুখ দিয়ে অনেক তথ্যগুলো মানে আমরা পেতাম। আপনার আফসোসটা তারা জীবিত নেই এই জায়গাটাতে, জীবিত নেই এই কারণে, এবং তাদেরকে বিচারের সম্মুখীন হলে তাহলে কিন্তু অনেক তথ্যগুলি আমরা পেতাম। তো সুতরাং এখন ধরেন হলি আর্টিজানের ঘটনায় যখন কি এইটা যখন কি বিচারের এটা উঠবে কোর্টে, আমরা কয়জন মূল আসামিগুলোকে পাবো? আমরা হাবিবুর রহমানের এইগুলি আমরা একটু জানতে চাই যে আপনি তো কিন্তু একজন নিহত হয়েছে, 3 জন আটক হয়েছে। আমি একটু আসবো আপনার কাছে যে আমি একটু জানতে চাই, যেহেতু আমি কখনো নিরাপত্তার নিয়ে আমরা ওই বাহিনীর সাথে আমরা সরাসরি কাজ করি না, মানে এরকম কি হয় না মানে যে একটা আমি জানলাম যে 2 জন 3 জন এক জায়গায় আছে, সেটাকে আমি যে কোনো মূল্যে কৌশলে আমি তাদেরকে আমি ধরবো, মানে অর্থাৎ গুলি বিনিময় হবে না। গুলি বিনিময় হলে তো আমার হলো হ্যাঁ তাৎক্ষণিকভাবে আমি হয়তো সফল হব, কিন্তু আমার বড় ক্ষতি হবে যে এই বড় বড় আসামিগুলো সাথে যে আরো অনেক আসামি আছে সেই তথ্যগুলো হয়তো পাবো না। তাহলে এমন কি কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা সাদা পোশাকে যে গ্রেফতার করতে পারবো, মানে তাদেরকে গোলাগুলি ছাড়া আমরা গ্রেফতার করতে পারবো কিনা, বা গোলাগুলির ঘটনা ঘটলে কেউ নিহত হলে আমাদের আফসোসের জায়গা আছে কিনা, এই দুটি বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য চাই। দেখেন, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলবো যে এখানে একটা অপারেশন করতে যারা যান তারা আসলে হত্যা করতে যান না, তারা ধরতেই যান। এবং তারা যদি ধরতে পারেন, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে ধরতে পারলেই আসলে লাভ বেশি। কারণ একজন জঙ্গিকে ধরতে পারলে আরো 10 জন জঙ্গি, আরো 50 জন জঙ্গিকে ধরার জন্য অনেক তথ্য পাওয়া যায়, এবং কিছু কিছু ধরা পড়েছে বলে কিন্তু এতগুলো ফলো আপ সাকসেস আসছে। সুতরাং এই কথাটা যেটা আপনার বললেন সেটাই সঠিক, যে ধরতে পারলেই লাভ, এবং সেই চেষ্টা কিন্তু অপারেশনের সময় করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদেরকে ধরতে যাওয়া হয় তারা সেই সুযোগটা দিতে চান না, তারা ধরা পড়তে চান না। এই সমস্ত জঙ্গিরা জানে যে তারা ধরা পড়লে তাদের পরিণতিটা কি হবে, এবং তারা সর্বাত্মক চেষ্টা করে ধরা না পড়ার জন্য। ধন্যবাদ হাবিবুর রহমান। এবং ধরা না পড়ে মৃত্যু হলেও তাদের আফসোস নাই, কিন্তু মৃত্যু হওয়ার থেকে তাদের ধরা পড়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ তারা যে আদর্শগত তো খুব বেশি নাই, এবং একটি ভুল আদর্শ বা একটি মানুষ মারার আদর্শ তো কোনো সেই আদর্শের ব্যাপার না। সেই জন্য তারা মনে করে যে একটি ধরা পড়ার হাত থেকে মরে যাওয়া ভালো।
এবং সেই জন্য দেখবেন যে আজকেও যদি দেখেন মোস্তাফিজুর যে আক্ষেপ করতে চান যে কেন সবাই ধরা পড়লো না জীবিত, আজকেও কিন্তু দেখবেন যে একজন নিহত হয়েছেন, 3 জন আটক হয়েছেন, তারা কিন্তু জীবিতই আটক হয়েছেন। আটক হয়েছে কারা? ওই নারী সদস্য? হ্যাঁ, আপনি কি নারীদেরকে জঙ্গি মনে করেন? না, আমি মনে করি না তা। এবং আজকে যদি দেখেন যে আমি তো মনে করি আজকে পুলিশ আরেকটু মানে সঠিক এবং যৌক্তিকপূর্ণভাবে অভিযান করেছে, কারণ সোয়াত বাহিনী যাওয়ার পরেও দেখবেন যে 3টি শিশু উদ্ধার করেছে, 3টে শিশু উদ্ধার হয়েছে। এখন আজকে যদি এমন ঘটনা ঘটতো, অক্ষত উদ্ধার হয়েছে, এই গোলাগুলির পর্যায়ে যদি 4 জনই ধরা পড়তো, যে মানে রিপোর্ট নামে যে জঙ্গি নিহত হয়েছেন উনি শুদ্ধ যদি 4 জন ধরা পড়তো, জঙ্গি 4 জন আটক হতো, আর একটি শিশু যদি কোন ক্রমে কোনো ক্যাজুয়ালিটির শিকার হতো, তাহলে কিন্তু মুস্তাফিজুর সহ আমরা বেশি সমালোচনা করতাম, কেন শিশুটিকে পুলিশ বাঁচাতে পারলো না কেন। সেই জন্য পুলিশের এই সতর্কতার কারণে দেখবেন পরিসংখ্যান যদি আপনি দেখেন গত 1 বছর 1.5 বছরে, এবং হোলি আর্টিজানের পরেও অবশ্যই নিহত হয়েছে, বড় ধরনের ঘটনা ঘটেছে আমাদের কল্যাণপুরে 9 জন নিহত হয়েছেন এবং 3 জন নিহত হয়েছে নারায়ণগঞ্জে, কিন্তু তারপরে তো পুলিশ অনেককেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পালিয়ে যাওয়া অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজকে যে ঘিঞ্জি এলাকায় গায়ে গা লাগানো বাড়ি, ব্যাপার আমি মনে করি পুলিশের সর্বোচ্চ চেষ্টা থাকে, হাবিবুর রহমান সাহেব আমাদের সাথে বললেনই, এবং যে কোনো অভিযানে নিযুক্ত পুলিশ কর্মকর্তা বলবেন যে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে তাদেরকে জীবিত গ্রেপ্তার করা, কারণ জীবিত গ্রেপ্তার করলে তাদের জঙ্গি বিরোধী অভিযানটা তো আর আজকের অপারেশন না, জঙ্গি বিরোধী অভিযানটা একটি দীর্ঘমেয়াদী কাজ এবং চলমান থাকবে। এক লাইনে মন্তব্য হয় যে আবার জীবিত মানে ধরার পরেও আবার তাদেরকে নিয়ে যখন কি অন্যদেরকে ধরতে যায় তখন তার মধ্যে আবার মারা যায়, মারা যেতেই পারে, কারণ তারা তো সেই জঙ্গি যারা আল্লাহর পথে নিজেদেরকে সুপুর্দ করেছেন, তারা শহীদ হওয়ার জন্য তাদের সাথে থাকবে, তাহলে কিভাবে মানে শহীদ হবে? থাকবে না কেন? আপনি তো এই কাউন্টারে এটাকে কখনো জানেন না। একটা কাউন্টার অ্যাটাক যখন হয়, যখন পাল্টা একটা গুলি আসে, তখন তো পাল্টা গুলি করতে হবে যে কোনো একজনকে আহত করার জন্য। এটা ঠিক, আমি সেই সৌভাগ্য সাংবাদিক হিসেবে যে আমি কিন্তু পুলিশের সাথে যে কাউন্টার অ্যাটাক কিভাবে, নিরাপত্তা বাহিনীর লোক না, কিন্তু তারা যেটা করে সেটা আমি এই আশ্বস্ত বা এই আস্থা রাখতে চাই আমার নিরাপত্তা বাহিনীর উপর, আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপর, যে তারা আমরা যে দাবিটা করি মানুষের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীটি করে। ধরতে হবে জঙ্গির বীজকে, যাতে পরবর্তী বীজকে এই চারা হওয়ার থেকে আমরা নিবৃত্ত করতে পারি। ধন্যবাদ প্রণব শাহ। এই আলোচনা আসলে থামবার নয়। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আগামীতে নিশ্চয়ই এই আলোচনায় আপনারা থাকবেন আমাদের সাথে। দেখা হবে একই সময় আগামীকাল ৭১ জার্নালে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।